পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েল জুড়ে তেহরানের ব্যাপক হামলা, হরমুজ প্রণালী বন্ধে ইরানি পার্লামেন্ট অনুমোদন। শেখ হাসিনা ও সাবেক 3 সিসি সহ 19 জনের বিরুদ্ধে বিএনপির মামলা, পুলিশের জালে সাবেক সিসি কেম নুরুল হুদা। শাপলা প্রতীক সিএসিতে নিবন্ধনের আবেদন এনসিপির, সংস্কার ও বিচারে প্রাধান্য দিয়ে জুলাই সনদ হলেই অংশ নেবে নির্বাচনে। হাসিনা পালালেও দখলবাজিতে সরব বাইন্ডার দিন মোহাম্মদ, অসহায় গণপূর্ত অধিদপ্তর, অভিযোগ পেয়েও নিশ্চুপ গুপ্ত সংকেত পরিদপ্তর। কাফনের কাপড় আতঙ্কে মেহেরপুরের গাংনীর বাসিন্দারা, চিরকুটে লেখা হাসিনা ফিরবে, সন্ত্রাসী চিহ্নিতে মাঠে নেমেছে পুলিশ। এবং ফিফা ক্লাব বিশ্বকাপে 5-0 হারিয়ে প্রথম জয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের, আরেক ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। দেখছিলেন সুনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। হামলা পাল্টা হামলায় উত্তাল ইরান ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল ছুড়েছে ইরান। এতে তেল আবিব সহ ইসরায়েলের 10টি স্থানে বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান ও দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলে ইয়াজাদ প্রদেশে ইসরায়েলি বাহিনী 2টি সামরিক স্থাপনায় হামলা চালালে নিহত হন 9 জন। এদিকে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার IIRIB জানিয়েছে, হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে তেহরান। অন্যদিকে টেলিফোনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে দিতে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। মার্কিন বিমান হামলার জবাবে ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এ বিষয়ে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার প্রতিক্রিয়া হরমুজ প্রণালী বন্ধ করেছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগকারী হরমুজ প্রণালী তেল ও গ্যাস সরবরাহ করা হয়। গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধের কারণে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি থাকবে। ইরানে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি বাজারগুলি ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে। তেলের দাম 10% বেড়ে ব্যারেল প্রতি এখন $77। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সবশেষ হামলায় আছে 1,500 কেজির ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র। তেল আবিব হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হন অর্ধশতাধিক মানুষ। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, পরমাণু কর্মসূচিতে হামলা চলে যুদ্ধ উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র। লুৎফর কবিরের রিপোর্ট। আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েল ভূখণ্ডের আকাশে এভাবেই ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বহর, যা খালি চোখেই দেখা যায় তেল আবিব, হাইফা, জেরুজালেমে। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করলেও অধিকাংশই আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিশোধেই খেপিয়ে তুলেছে খামেনি প্রশাসনকে, যার তাৎক্ষণিক জবাব দিচ্ছে দেশটির অভিজাত বাহিনী IRGC। তেল আবিবের প্রাণকেন্দ্রে ধসে পড়েছে বহুতল ভবন, আতঙ্কিত ইসরায়েলিরা। এটা ইসরায়েলের কেন্দ্রস্থল। আমার পেছনের ভবনের কমপ্লেক্সের ঠিক ভেতরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইরানের ক্ষোভের আগুনে জ্বলছে বন্দর নগরী হাইফাও, যেন এক বিধ্বস্ত শহর। ঘরবাড়ি, যানবাহন সহ সবকিছুই ধ্বংস করে দেয়া হয়েছে। উদ্ধার কাজে হিমশিম জরুরি বিভাগ। ইরানের দাবি, তারা 1,500 কেজির ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার নাম খুররাম শাহ 4। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্রের একটি। বিশ্লেষকদের মতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিধান আছে। রোববার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এবং জৈবিক গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা সহ IDF এর কমান্ড সেন্টারেও হামলার দাবি করেছে তেহরান।
যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচিতে হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এছাড়াও এই ঘটনার জন্য আজীবন ও চিরস্থায়ী যন্ত্রণা ভোগ করতে হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তবে পাল্টা পশ্চিম ইরানে বিমান হামলার দাবি করেছে আইডিএফ। হামলার পর প্রথমবার রোববার ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে। তার দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নেই দেশটির। সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি আরও দাবি করেছেন, পারমাণবিক স্থাপনায় অবৈধভাবে হামলা চালিয়ে যুদ্ধ উস্কে দিয়েছে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে হামলা চালানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরানে চালানো অভিযানকে অপারেশন মিডনাইট হ্যামার হিসেবে অভিহিত করেন তিনি। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান চায় যুক্তরাষ্ট্র। ফাতেমা তাসনিমের রিপোর্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলায় বিশ্বজুড়ে উত্তেজনা। হামলার কয়েক ঘণ্টা পর বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে যৌথ সংবাদ সম্মেলনে আসেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও শীর্ষ জেনারেল ড্যান ক্যানি। শুরুতেই এ অভিযানকে অপারেশন মিডনাইট হ্যামার বলে উল্লেখ করে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা ছিল শক্তিশালী ও স্পষ্ট। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি, তবে ইরানের সেনা ও জনগণকে লক্ষ্য করে অপারেশন চালানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প 10 বছর ধরে বলছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনায় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস হয়েছে। ট্রাম্পের নেতৃত্ব ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে মার্কিন শীর্ষ কর্মকর্তা জানান, B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। আরও বলেন, মার্কিন বোমারু বিমান শনাক্ত করতে সক্ষম হয়নি ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। অভিযানটি কিভাবে পরিচালনা করা হয়েছে তা তুলে ধরেন এ কর্মকর্তা। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে B-2 বোমারু বিমান নিয়ে একটি বৃহৎ স্ট্রাইক প্যাকেজ চালু করা হয়েছিল। কৌশলগত দিক বজায় রেখে পরিকল্পনার অংশ হিসাবে ওয়াশিংটন ও প্রধান নেতাদের নজরদারিতে পশ্চিমে এবং প্রশান্ত মহাসাগরে অগ্রসর হয়েছিল বোমারু বিমান। 7টি B-2 বোমারু বিমানের সমন্বয়ে গঠিত মূল স্ট্রাইক প্যাকেজ, যার প্রতিটিতে 2 জন করে ক্রু সদস্য ছিল। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে হামলা চালানো হয়নি বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই ছিল অপারেশনের মূল উদ্দেশ্য। পেন্টাগনের সংবাদ সম্মেলন শেষে তিনি আরও বলেন, ইরানের জন্য এখনও খোলা আছে আলোচনার পথ। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিকভাবে সমাধানের আশা রাখেন। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সমাধান চায় যুক্তরাষ্ট্র। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার দেশের খবর। গেল 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল থানায় গিয়ে এই মামলাটি করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেয় মামলা করতে হয়েছে বলে জানান বিএনপির নেতারা। তারেক মাহমুদ সুজনের সহযোগিতায় এমএসএমের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি, 18 নির্বাচনে রাতের ভোট আর 24-এর নির্বাচনের অনিয়ম নিয়ে বারবারই প্রশ্ন তুলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে এ বিষয়ে অভিযোগ জানাতে আবারও নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা জানান, বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিএসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়
এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। পরে প্রতিনিধি দলের সদস্যরা যান রাজধানীর শেরেবাংলা নগর থানায়। সেখানে 2014 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিএসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদন করেন তারা। শেখ হাসিনার সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি, সেগুলোর ছায়ালিপি সহ আলামত হিসাবে সহ আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। মামলার আবেদনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুরুতর জখম ও হত্যার অভিযোগও করা হয়। এ সময় অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি। MA আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। এর আগে সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলাটি করেছেন। মামলাতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। পরে সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এমন প্রস্তাবে একমত জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। তবে এ নিয়ে আপত্তি জানিয়ে সংস্কারের অন্যান্য ইস্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কিত হওয়ায় এনসিসি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে ঐক্য করতে প্যাকেজ আলোচনার প্রস্তাব দিয়েছে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে দ্বিতীয় ধাপে জাতীয় ঐকমত্য কমিশনের 5ম দিনের বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নিয়ে মতামত তুলে ধরেন তারা। এক পর্যায়ে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এমন প্রস্তাব আসে বেশ কয়েকটি দল থেকে। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং 2 দিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং এইসব প্রশ্নগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসা, সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থান জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জায়গার ওই জুরিসডিকশনটা থাকারই কথা। তবে এ নিয়ে আপত্তি বিএনপির। দলীয় ফোরামে আলোচনা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ন্যূনতম ঐকমত্য হলে রাজনীতিকদের ওপর জনগণের আস্থা বাড়বে। যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে, কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস
যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয় তার সাথে আমরা একমত হতে পারবো না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। 2 দিনের বিরতি দিয়ে বুধবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও বিচার প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিশ্চিত হলে এনসিপি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের জনগণ এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার দল এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। রোববার বিকেলে নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন দলের নিবন্ধনের সময়সীমা শেষ দিনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নিবন্ধনের আবেদনপত্র জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। পরে সাংবাদিকদের জানান, কমিশনের নির্ধারিত সব শর্ত পূরণ করা হয়েছে। বলেন, ছাত্র জনতার দল আগামী নির্বাচনে জয়লাভ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। এই সময় দলের সদস্য সচিব জানায়, প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। তার কিছুক্ষণ পর আরও নথি নিয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বে কমিশনে আসে দলের নেতাকর্মীরা। এই সময় নাহিদ জানায়, নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি থাকলেও সংস্কার ও বিচারকেই প্রাধান্য দিচ্ছে এনসিপি। এখনো প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন, এবং গত 1 বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। শেষ দিনে অর্ধশতাধিক দল নিবন্ধনে আবেদন করে। জনতা পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক বিধিমালায় যে শর্ত দেওয়া হয়েছে সব প্রতিপালন করেই নিবন্ধনের জন্য জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা যেটা, সেই বিধিমালা 2008-এর, যেটা পরে 2012-তে সংশোধিত হয়েছে, সেই বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। এছাড়া আমজনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি, জনতা দল সহ আবেদনকারী সব রাজনৈতিক দল নিজ নিজ দলের নিবন্ধন পাবে বলে আশা প্রকাশ করেন। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জনতা দল সৃষ্টি করেছি তার নিবন্ধনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা জমা করলাম। এই ধাপে প্রায় 150 রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। হাসিনা পালালেও অবৈধ দখল ছাড়েনি হাসিনার গণভবনের সাবেক সিনিয়র বাইন্ডার দিন মোহাম্মদ। মতিঝিল সরকারি কলোনির মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন বস্তিঘর। উচ্ছেদ নোটিশ করায় আরো হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের। গুপ্ত সংকেত পরিদপ্তরকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। এম এ আজিমের রিপোর্ট। গণভবনে হাসিনার সিনিয়র বাইন্ডার ছিলেন দিন মোহাম্মদ। গণভবনের একজন কর্মচারী হয়েই তিনি যেন ক্ষমতা রাখেন প্রধানমন্ত্রীর। অবসরে গিয়েও তিনি থাকেন মতিঝিল সরকারি কলোনিতে। কলোনির মধ্যে টিনের ছাপরা দিয়ে গড়ে তুলেছেন একাধিক বস্তিঘর, যা রীতিমতো ভাড়া দেন দিন মোহাম্মদ। আপনারা কয় টাকা ভাড়া দেন? আমি কারেন্টের খরচ দিই আর কি। বিদ্যুৎ সংযোগ কে দিছে? উনি দিছে। সরকারি কলোনির মধ্যে তোলা ঘরগুলোর বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে দিন মোহাম্মদের সরকারি বাসভবন থেকে। তার দখল থাবা থেকে বাদ পড়েনি কলোনির পানির পাম্পটিও।
দিন মোহাম্মদের দখল অপসারণে 2013 সালেই নোটিশ করে গণপূর্ত অধিদপ্তর। তবে গণভবনের ক্ষমতাকে কাজে লাগিয়ে 12 বছরেও কোনো নোটিশের তোয়াক্কা করেনি তিনি। উল্টো পাম্প চালককে দিয়ে আসছেন হুমকি ধামকি। সে আমার পাম্পের যা এরিয়া আছে উনি দখল করে একের পর এক ঘর তুলে ভাড়া প্রদান করে আসতেছে দীর্ঘ অনেক বছর। কিন্তু আমার অফিস থেকে চিঠি দেওয়ার পরেও সে অফিস থেকে তোয়াক্কা তো করেই না, ভাঙেও না, অপসারণও করে না। উনি হচ্ছে গণভবনে চাকরি করে, শেখ হাসিনার পিয়ন। এই জন্য মনে করেন সে আমাদের অফিসে গণপূর্ত বিভাগে তোয়াক্কা করে না, কিছু মনেই করে না, ওর কাছে ডন কেয়ার, বিষয়টা এমন। তবে ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও কাজের লোকের জন্য ঘর তুলেছেন বলে স্বীকার করেন দিন মোহাম্মদ। গণভবনের কথা জানতে চাইলে সটকে পড়েন তিনি। না, দেখছি যে আপনার ঘর থেকে বিদ্যুৎ লাইন এখনো দেওয়া, তাহলে আপনি যদি আগের যে করেছে সেটা যদি দোষারোপ করেন, তাহলে আপনি এখনো কেন বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছেন? বিদ্যুৎ কাজের একটা বুয়া থাকে না, তারা কিন্তু সেটা বলেনি। আচ্ছা, আপনি যেটা বলছেন না তাদের কথার সাথে কিন্তু মিল নাই। কি বলছে? আপনার কাজের বুয়া থাকে সেটা কিন্তু তারা বলেনি। আচ্ছা, কি বলছে? এখন আমার কথা হচ্ছে যে ধরেন আমরা যেটা দেখলাম যে আপনাকে গণপূর্ত থেকেও একাধিক নোটিশ করা হয়েছে, কিন্তু তারপরেও আপনি এই ভবনগুলো অপসারণ করছেন না। কোচিং সেন্টারে ভাড়া ভাঙে দিতে চাইছে, ভাঙে দে। আমি এরা করিনি, ওরা চিঠি দিয়েছে তো ভাঙে দিতে চাইছে, ওরা ভাঙে দে। আপনি কি গণভবনের দায়িত্বে এসেছিলেন? গণভবনে চাকরি করতেন? আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত। সে ডিউটিটা কোথায় ছিল? দিন মোহাম্মদের এমন ক্ষমতার অপব্যবহার সম্পর্কে গুপ্ত সংকেত পরিদপ্তরকেও জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। তবে তাদের পদক্ষেপ সম্পর্কে জানতে গেলে ক্যামেরার সামনে কথা বলেননি কেউ। মোবাইল ফোনে জানান তাদের অবহিত করা হয়েছে, ব্যবস্থা নিতে বলেনি গণপূর্ত, তাই তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। গণপূর্ত তো আমাদেরকে ওইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলেনি। গণপূর্ত আমাকে বিষয়টা অবগত করছে। তো অবগত করা আর কার্যক্রম গ্রহণ করা দুইটার মধ্যে পার্থক্য আছে না? হাসিনা পালালেও হাসিনার গণভবনের কর্মচারী দিন মোহাম্মদের কাছে যেন এখনো অসহায় গণপূর্ত অধিদপ্তর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কেমন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন নিলয়। অতসী, ধন্যবাদ আপনাকে। আপনি যে ক্ষয়ক্ষতির কথা বলছেন সে বিষয়ে আমরা এখানকার উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং কৃষি এবং মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছে যে এই যে ফুলগাজী সদর ইউনিয়নের যে উত্তর বরিয়াতে যে ভাঙনটি সৃষ্টি হয়েছিল গত 19 জুন, তারপর থেকে আসলে এই এলাকায় 5টি গ্রাম প্লাবিত হয়। তবে সেই যে গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেই গ্রামগুলোর মধ্যে সড়ক এবং কৃষি এবং মৎস্যের ক্ষতি না হলেও কিছু মানুষের আসবাবপত্র, যেমন মানুষের ঘর বাড়ি কিছু ক্ষতি হয়েছে বলে কিন্তু এখানকার মানুষ বা স্থানীয় প্রশাসন বলছে। তবে এর বাইরে আমরা যেটি দেখেছি, এখানে যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে সেটি মেরামত কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি এই মুহূর্তে রয়েছি সেই মেরামত কার্যক্রম যে জায়গায় চলছে সেই স্থানটিতে। আমরা দেখেছি যে গত 3 দিন যাবৎ এখানে এই বন্যা নিয়ন্ত্রণ যে বেড়িবাঁধ সেটি মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এখানে বিশেষ করে যে গত 2 দিন নদীতে পানির স্রোত বেশি থাকার কারণে এখানে অনেকটা কার্যক্রম তাদের বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে আসলে কাজের গতি তেমনটা হয়নি। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে এখানে যে বাঁধটি ভেঙেছে এটি হচ্ছে 20 মিটার বাঁধ ভাঙা। এই 20 মিটারে প্রায় তারা 25 থেকে 30 জন শ্রমিক দিয়ে গত 3 দিন যাবৎ দিনরাত কাজ করছে। তারপরে তারা নদীর পানির স্রোতের কারণে কিন্তু অনেকটা কাজ তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে আমরা দেখেছি নদীর ভিতরে তারা 2টি ড্রেজার মেশিন বসিয়েছে। সেই ড্রেজার মেশিনের মাধ্যমে এখানে বালু উত্তোলন করে এই ভাঙা স্থানটি মেরামত করছে। পাশাপাশি এখানে জিও ব্যাগের মাধ্যমে এই ভাঙন রোধের তারা চেষ্টা করছে। তবে আমরা দেখেছি যে এখানকার স্থানীয়রা বারবার সবসময় অভিযোগ করে আসে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে নদীগুলো রয়েছে এগুলো
শুরুতেই যদি বলি পরশুরাম অংশে কিছু কিছু এলাকায় 100 মিটার থাকলেও সেটি ফুলগাজী অংশে এসে কোথাও 20 মিটার বা কোথাও 40 মিটারে এসে দাঁড়িয়েছে, যার কারণে কিন্তু এই ফুলগাজী অংশটা বেশি ভাঙে। এখানকার মানুষ বলছে যে এই পানি উন্নয়ন বোর্ড যদি এই নদীগুলোকে ভাঙা স্থানগুলো যদি মেরামত করে এবং নদীগুলো যদি সংরক্ষণ করে, অর্থাৎ যে গভীরতা সেটি যদি খনন করে, তাহলে কিন্তু এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা লাঘব হবে। আর এছাড়া নদীতে আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দিলে কিন্তু পানি নিষ্কাশন সহজ হবে বলে কিন্তু তারা মনে করছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য বাঁধভাঙা নিয়ে। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে নদী ভেঙে লোকালয় প্লাবিত হয়, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দুর্বৃত্তের রেখে যাওয়া বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড়ে আতঙ্কে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দারা। এসব চিরকুটে শেখ হাসিনা ফিরে আসবে শীঘ্রই এবং বিএনপির কেউ পার পাবে না বলে হুমকি দেয়া হয় স্থানীয়দের। আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বোমা আতঙ্কে দিন কাটাচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দারা। জেলার বেশ কিছু বাড়িতে একের পর এক বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এসব চিরকুটে শেখ হাসিনা ফিরে আসবে শিগগিরই এবং জেলার বিএনপির কেউ পার পাবে না বলে হুমকি দেয়া হচ্ছে। গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিনের বাড়ির গেটে দুটি বোমা, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায় সন্ত্রাসীরা। এছাড়া এলাঙ্গি গ্রামে সুমনের বাড়িতে, গোপালনগরের বিএনপি নেতা রবিউল ইসলামের দোকানের সামনেও এসব জিনিস রেখে যায় অজ্ঞাতনামারা। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে 4 মাসে প্রায় 14টি হাত বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোম একটা পড়েছিল এখানে, তবে বোম দেখে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকালবেলায় সে বোমটা ধরেন পাওয়া গেছে, আমার গ্রামের লোক তখন আতঙ্ক আছে, পুলিশ এখন বাইর করতে পারেনি। উদ্ধার করা বস্তু বোমা কিনা তা পরীক্ষা করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে মাঠে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু পাওয়া যাচ্ছে আর কি। আমরা এগুলো যখন সংবাদ পাই ঘটনাস্থলে গিয়ে এগুলো আমরা রিকভারি করে নিয়ে এসে পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা পরীক্ষা করে দেখছি এটা আসলে বোমা কিনা বা অন্য কোনো কিছু কিনা। দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বাধীনতার এত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি মৌলভীবাজারের শমশেরনগর রেল স্টেশনে। এর ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। যাত্রীরা স্টেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আর নজরদারির অভাবে স্টেশনের জায়গা দখল করে নিচ্ছে একটি পক্ষ। সালে এলাহি কোটির তথ্যচিত্রে জানাচ্ছেন সালমা জাহান। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন। কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার 1.5 লাখ মানুষ ও পর্যটক রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে দীর্ঘদিন যাবৎ এই স্টেশনটি অবহেলিত, উন্নয়ন বঞ্চিত। সিলেট আখাউড়া রেল সেকশনের ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনে বাস্তবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভবনের দেয়ালের বিভিন্ন অংশ ফেটে গেছে, সংস্কারের অভাবে দেয়াল জুড়ে শ্যাওলা জমে আছে। যাত্রীদের বসার জন্য কোনো স্থান নেই। বৃষ্টি হলে প্ল্যাটফর্মের ছাদ থেকেও পানি পড়ে। একটি শৌচাগার রয়েছে যা ব্যবহারের অনুপযোগী। শমশেরনগরে বড় কয়েকটি চা বাগান, বিমান বাহিনী, বিমান রিক্রুট ট্রেনিং স্কুল, শমশেরনগর বিএফ শাহিন কলেজ, পুলিশ ফাঁড়ি, এইসব গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শমশেরনগর স্টেশনে কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই। এই রেল স্টেশনে বসার একটি জায়গা নেই এবং ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই। আমাদের দাবি, আমাদের শমশেরনগরের স্টেশনের উন্নয়ন চাই আমরা। এই স্টেশনে আন্তনগর ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বরাদ্দ কম। এছাড়া স্টেশনের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। পাশাপাশি রেলের জমি দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। আমরা গরিব অসহায় মানুষ, দিনমজুরি, আজ 10-15 বছর ধরে আছি আপনার রেলের সরকারি জায়গা। অনসভাবে আপনারা যদি বাঙ্গি নেন আমরা থাকবো কেন, যাইবো কেন? রেলওয়ে স্টেশনের অনেক জায়গা কিছু অসাধু চক্রর মহলে দখলে চলে গেছে, যেগুলা অসামাজিক কার্যকলাপ চলছে
এই অসামাজিক জুয়া মদ তারপরে গাঁজা এগুলা সেবন করা হচ্ছে। এদিকে স্টেশন মাস্টার জানান, স্টেশনটির উন্নয়নে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে কোনো সমস্যা থাকবে না। স্টেশনের অবস্থা পরিপ্রেক্ষিতে আমার যাত্রীদের বসার কোনো জায়গা নেই, ওয়েটিং রুমে কোনো চেয়ার টেবিল নেই, ওনারা কোনো রকম যাওয়া আসা করে আর কি। শমশেরনগর রেল স্টেশনটি দ্রুত আধুনিকায়ন করতে সরকারের উদ্যোগ দেখতে চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। করোনা ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বন্যার শঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে ময়মনসিংহের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। তারা বলছেন, রুটিন অনুযায়ী কোনো ধরনের বাধা ছাড়াই পরীক্ষা সম্পূর্ণ হলে ফলাফল ভালো হবে। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ২৬ জুন থেকে সারা দেশে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৪ জেলায় ১০৬টি কেন্দ্রে ৭৯,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তারা সম্পন্ন করেছেন সিলেবাস। তবে পরীক্ষা চলাকালীন করোনা, ডেঙ্গু এবং বন্যার জন্য পরীক্ষা স্থগিত হলে তাদের ফলাফলের উপর প্রভাব পড়বে। এই টাইমে পরীক্ষা না হলে পরে দেখা যাবে আবার বন্যা হয়ে যাবে বা অন্য কিছু হবে, তখন আবার সে পিছায়া যাবে, পরে আবার অন্য পাস বা আবার অন্য কিছু আসবে, পরে দেখা যাবে যে আমাদের যে একটা ফ্লো ছিল পড়াশোনার, এটা আবার বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রত্যেকের যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় না করোনা কোনো সমস্যা করতে পারে। তো পরীক্ষাটা লেট হলে আমাদের প্রস্তুতিতে দেখা গেছে যে ঘাটতি হতে পারে, তো স্বাস্থ্যবিধি মেনে খুব তাড়াতাড়ি শীঘ্রই পরীক্ষাটা নিয়ে নেওয়া হোক, এটাই চাওয়া। পরীক্ষার আগের সময়টুকু যথাযথভাবে কাজে লাগালে পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভালো করবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। আমরা আমাদের সাধ্যানুযায়ী তাদের প্রস্তুতি কার্যক্রমের যা যা করা দরকার আমরা সবটুকুনি করেছি। আল্লাহ পাক তাদের সাহায্য করবে, আমরা বিশ্বাস যাব তারা ভালো করবে। রিভিশন করলে মনে হয় তারা আরো ভালো রেজাল্ট করতে পারবেন। করোনা, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকল পরীক্ষা কেন্দ্র প্রস্তুতের কথা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। ডেঙ্গু প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস মশক নিধন স্প্রে করা, আর করোনার জন্য মাস্ক পরা এবং কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার রাখা, এ ব্যাপারে আমাদের নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং মত বিনিময় সবাইও এই নির্দেশনা দেওয়া হবে। করোনা যেহেতু আছে এখন, এই ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি যে বিষয়টা আছে, মাস্ক ব্যবহার করা, আপনার স্যানিটাইজার ব্যবহার করা, একটু দূরত্ব মেনটেন করা, এগুলো করতে হবে। করোনা সংক্রমণ রোধে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।